এই সতীনের ছাউটা আমাকে দিনকে দিন জ্বালিয়েই মারছে। ওই ছাটা আমাকে একটু ডাকও দিল না। দুপুর গড়িয়ে যে বিকাল হতে লাগলো, আমার কি খাবার দাবার খাওয়ার সময় হয়নি? নিজে শুধু 3 বেলায় সময়ে সময়ে গিলতে পারলেই হলো। কেউ খেলো বা না খেলো তাতে তার কোনো যায় আসে না। নবাবজাদি যে কোথায় গেছে যদি একটু জানতে পারতাম, তাহলে ওর চুলের মুঠি ধরে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। ভালো লাগে না বাপু, আমার স্বামীকে বিয়ে করেই আমি ভুল করেছি। আগে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতাম, তাহলে আমার আর সতীনের ঝিয়ের সাথে সংসার করতে হতো না। এই তো শয়তানের নাম নিতে নিতেই শয়তান এসে হাজির হয়ে গেছে। তা বলি, আমি কোন জন্মে পাপ করেছিলাম রে, যে তোর মতো ওরকম একটা কপালপুরীর সাথে থাকতে হচ্ছে? কোথায় গিয়েছিলিস তুই, হতচ্ছাড়ি কোথাকার? ঘরে কি কাজকর্ম করতে হয় না? মা, এরকম কথা কেন বলছেন? আমি তো সকালে সব কাজ করে রেখেই গেছি। আপনি আমাকে ভুল ভাবছেন মা। রান্নাঘরে উকি দিয়ে দেখুন, রান্নাঘরের একটা কাজও আমি ফেলে রাখিনি। আপনি তখন ঘুমিয়েছিলেন, তাই আপনাকে আর ডাকিনি। যদি ডাক দিই আবার বিরক্ত হয়ে যদি আমাকে বকাবকি করেন, তাই মা। আমাকে আর মা ডাকতে হবে না। আমি কি তোর আসল মা? তুই হচ্ছিস আমার সতীনের মেয়ে, তাই মুখটা সবসময় বন্ধ রাখবি। তুই আমার মেয়ে নোস। আমার স্বামীর হয়েছে যত দোষ। কতদিন ধরে বলছি যে মেয়েটাকে বিয়ে দাও, বিয়ে দাও। আর কত রাখবে ঘরে? লোকের মেয়েদের বিয়ে হয়ে গেছে সেই 1-2 বছর আগে। আর আমার স্বামী তো চায় যে তার মেয়েকে রাজপুত্রের কাছে বিয়ে দেবে। যত সব। বাবা, আজকে যে তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলে, তা কাজে কি ঠিকঠাক গিয়েছিলে, নাকি অর্ধেক কাজ ফেলে রেখেই বাড়িতে চলে এলে? তা আবার সাথে দেখছি একটা বড় মাছও নিয়ে এসেছো। আর বলো না গিন্নি, আমার রুমিমাটা এই মাছটা খেতে খুব ভালোবাসে, তাই আজকে হাটে পেলাম তাই নিয়ে এলাম। তা আমার রুমিমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ডাক দাও তো আমার মেয়েটাকে। কতক্ষণ ধরে আমার মেয়েটার মুখটা দেখি না। আমার মা মরা মেয়েটার কত কষ্ট করেই না বড় করেছি। তা গিন্নি, তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছে কেন বাইরে? আরে কি যে বলো না, আমি মুখ গোমড়া করে কেন থাকবো? রুমিকে বলেছিলাম কত করে যে ঘরের কাজকর্ম সব আমিই করব। তুই কেন শুধু শুধু কষ্ট করবি? কিন্তু মেয়েটা হয়েছে নাছোড় বান্ধা। জানোই তো আমাদের রুমি কত ভালো মেয়ে। সে বলল যে মা, আপনাকে দিয়ে কেন কাজ করাবো? আমি আছি তো, সব কাজ আমি নিজেই করব। আমার হাত থেকে কাজকর্মগুলো টেনে টেনে নিয়ে করতে লাগলো। আহা গিন্নি, সে কাজ করতে চাইলেই কেন তুমি দেবে তাকে? তোমার যদি বেশি কষ্টই হয়ে যায়, তাহলে দুজনে মিলে হাতে হাতে কাজটা সেরে ফেলবে। এমনিতেই মেয়েটা সারা বছর মন মরা হয়ে থাকে। ভালো লাগে না গিন্নি, কিছুই ভালো লাগে না। মেয়েটা যে কেন সবসময় মন মরা হয়ে থাকে সেটাই তো বুঝি না। কিছু আবার বলতেও চায় না। তুমি একটু বেশিই ভাবছো। মেয়েটা মনমরা হয়ে থাকবে কেন? তাই আমি তাকে কত ভালোবাসি। তার যদি কিছু হতো তাহলে আমাকে বলতো, অবশ্যই বলতো। শুধু শুধু এসব নিয়ে চিন্তা করো না তো। ঘরে এসো, হাত পাটা ধুয়ে খাবারটা খেয়ে নাও। তা হ্যাঁ গো, তোমায় একটা কথা বলার ছিল। বলবো বলবো করে বলতেই পারিনি। বলো গিন্নি, কি কথা বলার ছিল? বলছিলাম কি, কালকে আমার পিসিমা আসবে বাড়িতে। কতদিন ধরে আমার পিসিমা আমার বাড়িতে বেড়াতে আসেন না। আমি ছাড়া তার তো আর কোনো ভাইজিও নেই, সেটা তো তুমি জানোই। তা তুমি যদি অনুমতি দাও তাহলে পিসিমাকে আসতে বলবো। কারণ আমি তো তোমার সংসারের বউ। তোমার কথা ছাড়া আমি কাউকেই অনুমতি দিতে পারবো না আসার জন্য। তুমি বললেই পিসিমাকে নিয়ে আসবো। আরে গিন্নি, এতে আবার অনুমতি নেবার কি আছে বলো তো? পিসিমা আসলে তো খুব ভালোই হবে। আর শোনো গিন্নি, আমার একটা কথা বলতে ভুলে গেছি। আগামীকাল সকালে আমাকে একটু শহরে যেতে হবে কিছুদিনের জন্য। শহরে গিয়ে ব্যবসার জন্য নতুন জিনিস কিনতে হবে। তাই আমি চলে যাবার পর পিসিমা বাড়িতে থাকলে বেশ ভালোই হবে।
বাড়িতে একটা গুরুজন থাকলে কত ভালো হবে, তাই না? সত্যি বলতে গিন্নি, তোমার মতো ভালো বউ আমি জীবনেও দেখিনি। তুমি কত ভালো, সব কাজ করার আগে আমার অনুমতি নাও। আর তুমি আমার মেয়েটাকে কত সুখে রেখেছো, তাকে বুঝতেই দাও না যে তুমি তার সৎ মা। সৎমা বলো না গো, আমার বুকে খুব লাগে। নিজের সন্তান নয় বলে সৎমা বলতে পারছো তুমি। যদি রুমি আমার মেয়ে হতো তাহলে তো ঠিকই বলতে যে তোমার মেয়ে। আসলে আমার কপালটাই খারাপ। যতই ভালোবাসি না কেন, সৎমার তকমাটা আমায় লাগিয়েই বেড়াতে হবে। আরে গিন্নি, এসব কি বলছো তুমি? আমি তো কথার কথা বললাম। শোনো, রুমি মাকে ডাক দিয়ে বলো আমার ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে দিতে। সকালে ব্যাগ গোছালে কিছু না কিছু ভুল হয়েই যাবে। রুমি, রুমি মারে, এদিকে আয় তো। আমি আর তোর বাবা যে তোকে ডাকছি, এদিকে আয় মা একটু। আরে বাবা, মা, কি হয়েছে? আমাকে ডাকছো কেন? মা, বলুন না কি হয়েছে? কোনো কাজ করতে হবে নাকি, না কিছু লাগবে? এই দেখো মেয়ের কথা, তোকে দিয়ে কি আমি কোনো কাজ করাই? বল, কেন শুধু শুধু এসব কথা বলছিস? শোন রে মা, তোর বাবা কাল সকালে শহরে যাবে, একটু ব্যাগপত্রটা দয়া করে গুছিয়ে রাখ এখনই। ঠিক আছে মা, আমি বাবার ব্যাগপত্র খুব সুন্দর মতো গুছিয়ে রাখছি। কিন্তু বাবা, তুমি হঠাৎ শহরে যাবে, কোনো দরকার? আর বলিস না মা, শহরে একটা চটজলদি কাজ পড়ে গেছে রে। তুই যা মা, ব্যাগটা গুছিয়ে ফেল। গিন্নি, রুমি, আমি শহরে যাচ্ছি, তোমরা খুব ভালো মতো থেকো। আর আজকে তো তোমার পিসিমার আসার কথা, পিসিমাকে যত্ন আত্রি করো। তুমি তো জানোই গিন্নি, আমি রুমিমাকে কত ভালোবাসি। তাই রুমিমাকে কোনো কিছু বলো না, ভুলেও কখনো বলো না, ঠিক আছে? তুমি কি যে বলো না, আমি তো রুমিমাকে নিজের চোখের মনি করে রাখি। তুমি যাও, সাবধানে শহরে যাও, আর সাবধানে ফিরে এসো। আমাদের কথা একদম ভেবে না তো, আমরা খুব ভালোই থাকবো। যাক বাবা, শুনে খুব ভালো লাগলো গিন্নি। তুমি আসলে মা হিসাবে খুব সেরা। আচ্ছা গিন্নি, তাহলে তোমরা সাবধানে থেকো। আর রুমিমা, মায়ের কথা কিন্তু সব শুনবি। ঠিক আছে বাবা, তুমি সাবধানে ফিরে এসো। আর আমাদের কথা একদম ভেবো না, আমরা খুব ভালোই থাকবো। আর মায়ের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার জন্য শুধু প্রার্থনা করো বাবা। বিদায় বাবা। চম্পা, এই চম্পা, কোথায় গেলি রে পাইছি? এই দেখ কে এসেছে, তোর পিসিমা এসেছে রে। সারা দিন তো শুধু ঘুমাস, আর কত ঘুমাবি বল? পিসিমা এসে যে দেখে যা বাইরে। আরে পিসিমা, তুমি চলে এসেছো? বাহ, খুব ভালোই হলো। যে যন্ত্রণার মধ্যে আছি সেটার একটা খোলসা না খোলসা তুমি করেই ছাড়বে। আর কি বলছিলে? আমি ঘুমাচ্ছি? ঘুমানোর মতো কি আর আমার সময় আছে? সারাটা দিন সতীনের ছাউটা আমাকে জ্বালাই, আর কত যে সহ্য করব তা বিধাতাই জানে। আরে চম্পা, আর কোনো চিন্তা করিস না, তোর পিসিমা চলে এসেছে। শুধু তোর বাড়িতেই আসেনি, একটা জব্বর খবর নিয়ে এসেছি। শুনলে তুই খুশিতে ডগমগ হয়ে উঠবি। শোন চম্পা, রুমির জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। যদি তাকে বিয়ে দিস তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে, আর তুইও সুখে থাকতে পারবি। আরে পিসিমা, তুমি কি রুমিকে বোকা পেয়েছো যে তাকে বিয়ের কথা বললেই সে রাজি হয়ে যাবে? সে এমনিতে সাধারণ মেয়ের মতো থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক চালাক। আর বিয়ের যে সম্বন্ধ এনেছো, তা ছেলে কি করে? কারণ আমি তো চাই যে একটা ভিক্ষুকের কাছে ওকে বিয়ে দিয়ে দিতে। কিন্তু ছেলের যদি একটু পরিবেশ ভালো না হয়, তাহলে তো আবার স্বামীকে বোঝানো যাবে না। তুমি তো জানোই আমার স্বামী তার মেয়ের জন্য কত পাগল। আরে চম্পা, তুই শুধু শুধু কেন চিন্তা করছিস? ছেলেটা হচ্ছে জমিদারের নিজের আপন ছোট ভাই, শুধু একটু শারীরিক প্রতিবন্ধী, চোখেও দেখে না
আর কথাও বলতে পারে না। আমি রুমিকে বুঝিয়ে বলবো। এখন তুই ওসব নিয়ে আর ভাবিস না। চল চল, ঘরে চল এখন। মা, এই কি খাবার আমাকে খেতে দিয়েছেন? এই ভাতগুলো তো গতকাল রাতের মনে হচ্ছে। এই খাবারটা আমি কিভাবে খাবো মা, বলুন তো? আজ তো আমি তরকারি রান্না করেছি, সেখান থেকে একটু দিন না। বাবারে বাবা, মেয়ের কি বলিহারি! তা তুই কি রোজগার করে আনিস রে হতচ্ছাড়ি? রোজগার করে তো আমার স্বামী, সে দিন রাত পরিশ্রম করে তোকে খাওয়ানোর জন্য। আমার স্বামী টাকা উপার্জন করে না, তাই যা দিয়েছি চুপচাপ খেয়ে নে, না হলে কিন্তু এই খাবারটাও পাবি না। আর শোন, এখন কিন্তু তোর বাবা বাড়িতে নেই, তোকে মেরে রেখে দিলেও তোর বাবা টের পাবে না। তাই যা যা বলবো সব শুনবি, আর তোর কপালে শুধু এই পান্তা ভাতই জুটবে। আচ্ছা মা, আপনি তো বাবার সামনে কত ভালো মানুষ সাজেন, আপনি বাবার সামনে আমাকে কত ভালোবাসে দেখেন, কেন মা, কেন আপনি এমন দুমুখো হয়ে থাকেন? আমার সাথে কি একটু মিলেমিশে থাকলে আপনার সমস্যা হয়? এই হতচ্ছাড়ি, এই তোকে কি আমার এখন কৈফিয়ত দিতে হবে? শোন, আমি এখন ঘুমাতে যাচ্ছি। আমাকে যদি একবারও ডাকিস তাহলে তোর মুন্ডুটা ধর থেকে আলাদা করে দেব। আহারে রুমি, তোর কত কষ্ট, তোর কষ্টটা চোখে দেখার মতন না। আমি কি বলি তোকে, শোন, তুই একটা বিয়ে করে নে, তারপর ভালো ভালো খাবার খেতে পারবি। তোকে আর এরকম পান্তা ভাত খেতে হবে না রে। আর তোর সৎ মায়ের অত্যাচারও সহ্য করতে হবে না। আমি তো তোর সৎ মায়ের আপন পিসি, আমি তো জানি আমার ভাইজিটা কত ভালো। তুমি তুমি সত্যি বলছো দিদা? আমি বিয়ে করলে আমি ভালো ভালো খেতে পারবো? কিন্তু দিদা, আমি কাকে বিয়ে করব? আমি আর এই অশান্তিতে থাকতে পারছি না দিদা, আমাকে একটা পথ দেখাও তুমি। মা নেই বলে আমাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, সব সময় সতীনের ছা বলে গালি দেয়। এই দেখো না দিদা, সারাটা দিন কাজ করে দিন শেষে দুটো পচা পান্তা ভাত জোটে কপালে। এভাবে খেয়ে না খেয়ে থাকলে তো আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। বাবার সামনে মা আমার সাথে এত ব্যবহার ভালো করে যে বাবার কাছেও কিছু বলতে পারি না, সেই সাহসটুকুও আমার নেই। শোন রুমি, তুই একদম চিন্তা করিস না। কাল সকালেই আমি আর তোর মা মিলে জামাই দেখতে যাব। তোর বিয়েটা পাকা করে আসবো কোন, তুই কোনো চিন্তা করিস না। শুনে খুব ভালো লাগলো। আমার ছোট ভাইকে আপনার মেয়ে বিয়ে করতে চাই। আমার ভাইটা এমনিতে অন্ধ আর বোবা, কিন্তু মনটা অনেক ভালো। আপনাদের মেয়ে সুখেই থাকবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা হচ্ছে জমিদার, জমিদারের ভাইয়ের কাছে নিশ্চিন্তে বিবাহ দিতে পারেন। সে তো বুঝতেই পারছি বাবা, তবে কি জানো বাবা, সে আমার নিজের মেয়ে নয়, আমার সতীনের মেয়ে। ওকে বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে চাই। জীবনটা আমার একদম তেজপাতা করে দিচ্ছে। মেয়েটা সারা দিন আমাকে জ্বালায়, ওর জন্য ঠিকমতো সংসারটাও করতে পারছি না। আপনার ভাইয়ের কাছে নিয়ে আসলে আমি একটু শান্তিতে ঘর সংসারটা করতে পারবো। মা মরা মেয়ে, খুব শান্ত স্বভাবের। আপনার ভাই ভালোই থাকবে তাকে নিয়ে। বুঝেছি, আপনার সব কিছুই আমরা বুঝেছি। আপনার মেয়ে যেমন আপনাদের বোঝা, তেমনি আমার দেবরও আমাদের বোঝা। আপনাদের মন আর আমাদের মন ঠিক এক রকম। খুবই ভালো হবে নিরীহ আর নিরীহ বিবাহ করলে। শুনুন, কিছুদিনের মধ্যেই বিয়েটা সম্পূর্ণ করে ফেললেই ভালো হয়। আপনার স্বামী শহর থেকে ফিরলেই তারিখটা ঠিক করিয়েন। শোনো মেয়ে, তোমাদের এখন বিয়ে হয়ে গেছে, তাই তোমাদের আলাদা সংসারও করতে হবে। এই কুঁড়ে ঘরটাতেই এখন থেকে তোমরা থাকবে। আর শোনো মেয়ে, তোমার অন্ধবোবা স্বামীকে এখন থেকে উপার্জন করে খাওয়াবে। অন্ধ স্বামীর দায়িত্ব এখন তোমার। আমার অন্ধ স্বামী বলে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। তবে আমার স্বামী তো জমিদার বাড়ির একজন ছেলে, তবে তাকে কেন আপনারা কুঁড়ে ঘর দিচ্ছেন? আর আপনারা কেনই বা জমিদার বাড়িতে থাকছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার সৎ মায়ের পিসিমা তো বলেছিলেন যে আমার বিয়ে হচ্ছে জমিদারের ভাইয়ের কাছে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে।
এই মেয়ে, এই একদম চালাকি করবে না। যেখানে থাকতে দিয়েছি সেখানে চুপচাপ থাকো। বেশি কথা বললে না গাছতলায় গিয়ে থাকতে হবে তোমাদের। যাও, এখন ঘরে যাও। ঘরে গিয়ে বাজার করে এনে রান্না করে স্বামীকে নিয়ে খাও। আমি গেলাম এখান থেকে। আর শোনো, ভুলেও কিন্তু জমিদার বাড়ির আশেপাশে যাবে না তোমরা। আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বড় দাদা কেনই তোমাকে সম্পত্তি থেকে আলাদা করলো? কেনই বা তোমায় ঘরে থাকতে দিল না, কুঁড়ে ঘরে থাকতে দিল? তোমার তো কিছুই তোমার বড় দাদা দিচ্ছে না। হায় রে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি কানেও শুনতে পাও না আর চোখেও দেখতে পাও না। আমি এখন কি করব? আমি জানি তুমি আমায় অনুভব করতে পারছো। তুমি যা জানো দয়া করে আমাকে বলো। না না, তুমি তো বলতেও পারো না। তুমি আমায় লিখে দাও, না হলে এমন কিছু দেখাও যেটাতে কিছু আছে। হায় হায়, এখানে তো লেখা আছে তোমার বড় দাদা ইচ্ছা করেই তোমাকে বোবা আর অন্ধ বানিয়েছে। আমি এখন সব বুঝতে পারছি। এই সব কিছুই তোমার দাদার একটা চাল ছিল, যাতে সে এই পুরো জমিদারের দায়িত্ব একাই নিতে পারে, তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু তুমি একদম চিন্তা করো না, কিছু একটা আমি কাল সকালের মধ্যেই করব। আমার স্বামীর ন্যায্য পাওনা আমি তাকে দেবই দেব। বাহ বাবা বাহ, ভালোই তো সোদপুরের জমিদার নিজের ছোট ভাইকে অন্ধ আর বোবা বানিয়ে নিজে তো ঠিকই খুব সুখে আছে। আমরা সবাই মিলে আপনার ছোট ভাইয়ের চিকিৎসা করেছি এবং তাকে সুস্থ করেছি। আপনাদের দুজনকে এখন সারা জীবন জেলে থাকতে হবে। এগুলো হচ্ছে আপনাদের পাপের শাস্তি, অন্যায়ের ফল। ওগো, এ কি বলছে পুলিশ? আমাদের ধরে নিয়ে যাবে? আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দাও দেবর, আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, দয়া করো আমাদেরকে। আমরা আমরা সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো। দয়া করো, বলো না, বলো না পুলিশকে আমাদেরকে না নিয়ে যেতে। দয়া করো, আমাদের দয়া করো। ওনারা আপনাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আমি যা শোনার ওনাদের কাছ থেকে শুনে নিয়েছি। ডাক্তার মশাইও আছেন আমাদের সাথে প্রমাণ হিসাবে। চলুন, এখন আমাদের সাথে চলুন, কোঅপারেট করুন আমাদের সাথে। এখন থেকে সকল সম্পত্তি আপনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের বউয়ের। আরে গিন্নি, শোনো, একটা খুশির সংবাদ আছে গো। আমাদের জামাই বাবাজি আর আমার মেয়ে, তারা দুজন তো শহরে খুব বড় একটা বাড়ি কিনে ফেলেছে। তারা দুজনেই কিছুদিন পর শহরে চলে যাবে, তাই আমাদেরকে নেমন্তন্ন করলো তাদের জমিদার বাড়িতে। শোনো, কাল সকালে তৈরি থেকো, তোমাকে নিয়ে আমার মেয়ের বাড়িতে যাব। দেখবে আমার মেয়ে কত সুখে আছে। হে, হে কি বলছো তুমি? আমি তো আমি তো বিশ্বাসই করতে পারছি না। রুমি এত সুখে আছে? হায় হায় রে, আমার আমার মাথাটা জানি কেমন করছে। আমি বোধহয় পড়েই যাব। আমি সব কিছুই জানি গিন্নি, সব জানি। রুমি মা আমাকে সব কিছু চিঠিতে বলেছে যে তুমি কিভাবে ষড়যন্ত্র করে রুমি মাকে বিয়ে দিয়েছিলে আর কতটা অত্যাচার করতে। ঠিক হয়েছে, তুমি এখন মাথা ঘুরিয়েই পড়েই থাকো, কারণ তুমি রুমি মাকে হিংসা করতে। এখন সারাদিন এখানেই পড়ে থাকো, আমি এখন কাজে চলে যাই।